বিদেশে বসে অপপ্রচারকারীদের বিষয়ে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা, সভাপতি মণ্ডলীতে নতুন তিনমুখ, গাজীপুরের মেয়র বহিষ্কার। সার্ভার জটিলতার নামের ভুলে আটকে আছে 30,000-এর বেশি পাসপোর্ট। আবেদন করেও মিলছে না ছবি তোলার তারিখ। দুর্ভোগ চরমে, দ্রুত সমাধানের আশ্বাস। পানি সরবরাহ না থাকায় 28 বছর ধরে থমকে আছে কর্ণফুলী আবাসিক প্রকল্প। পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। ভান্ডালজুড়ি থেকে পানি দেওয়ার আশ্বাস। এবং বুড়িগঙ্গার আদি চ্যানেল লন্ডনের টেমস নদীর আদলে করার মহাপরিকল্পনা। ওয়াকওয়ে সহ থাকবে নান্দনিক স্থাপনা। প্রকল্প বাস্তবায়নী চ্যালেঞ্জ, বলছেন নগরবিদরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিদেশে বসে অপপ্রচারকারীদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের পরও কিছু মানুষ অপরাধী ও দুর্নীতিবাজদের পক্ষেই সাফাই গাইছেন। শুক্রবার বিকেল গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ প্রধান প্রশ্ন তোলেন, গরিবের টাকা মেরে বিদেশে পলাতক নেতার দল বিএনপিকে মানুষ কেন ভোট দিবে? সাংগঠনিকভাবে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ দলীয় ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। দীর্ঘ বিরতির পর শুক্রবার ছুটির দিনের বিকেলে গণভবনে কার্যনির্বাহী সংসদকে ডেকে এই বৈঠক করলেন দলীয় প্রধান। আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনার সভাপতিত্বেই অনুষ্ঠিত হয় নীতি নির্ধারণী পর্যায়ের এই সভা। সূচনা বক্তব্যে সরকার প্রধান সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের পরও কিছু মানুষ দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত। কিছু দেখলাম এখন তাদের মিটিং বসছে, এখন কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা রাখা যাবে না। তা আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। যত আমরা ভালো কাজ করি সেখানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সবসময় এদের আছে। এটা বিএনপি জামাতই সব থেকে বেশি সক্রিয়। এই বিষয়গুলি সম্পর্কে আমি মনে করি আমাদের ওয়ার্কিং কমিটির প্রত্যেকটা সদস্য তাদের এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে, জানতে হবে, এটা প্রতিবাদ করতে হবে এবং যা যা করণীয় করতে হবে। আওয়ামী লীগ প্রধান জানান, এতিমের অর্থ আত্মসাৎ আর বিদেশে টাকা পাচার করে সাজাপ্রাপ্তদের জন্য মায়া কান্না করছেন দেশেরই কিছু মানুষ। তার প্রশ্ন, অপরাধীদের জন্য সাফাই কেন? বাংলাদেশের মানুষ আসলে অতীতটা ভুলে যায় বারবার। আর আমাদের দেশে কিছু মানুষ আছে, আমরা দেখি তাদের অবস্থাটা, যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না। তাদের প্রতি দয়া যেন উতলে পড়ে, অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত, এতিমের অর্থ আত্মসাৎ করে খায়, তার জন্য সাজাপ্রাপ্ত, তার জন্য তাদের মায়া কান্না। একটা অদ্ভুত একটা অবস্থা আমরা দেখি। আর সব দোষ তো আওয়ামী লীগের। বিএনপি দলীয়ভাবে যে অবস্থানে পৌঁছেছে তাতে করে দেশের মানুষ ভোটে তাদের সমর্থন দেবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগকে কিন্তু এখন আরও সুসংগঠিত করতে হবে, এগিয়ে যেতে হবে। ভোটের আমাদের কোনো আল্লাহর রহমতে অভাব নেই। আজকে বিএনপি ইলেকশন করবে কেন? তাদের ভোট দেবে কে? তাদের দল কোথায়? তাদের নেতা কোথায়? পলাতক আসামি যে দলের নেতা, সে দল কি নির্বাচনই বা করবে? ভোটই বা মানুষ তাকে কি আশায় দেবে? নিজেকে সবসময় বিএনপির টার্গেট উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, বেগম জিয়ার হুমকি দেয়া বক্তব্যের পরপরই নৃশংস হামলা হয়েছিল তার ওপর। তার সবসময় টার্গেট আমি। আমার বিষয় বলেছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। আওয়ামী লীগ 100 বছরেও কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এরপরেই কিন্তু গ্রেনেড হামলা। আমার মনে হয় এই কথাগুলি আমাদের ভুলে গেলে চলবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্ষদ সভাপতি মণ্ডলীতে স্থান পেয়েছেন দলটির 3 জন সিনিয়র নেতা। তারা হলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও রাজশাহীর সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন।
মহান ৭১-এ বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর বিক্রম খেতাব অর্জন করেন মোফাজ্জল চৌধুরী মায়া। ১৯৪৮ সালে জন্ম নেওয়া মায়ার রাজনৈতিক জীবন শুরু হয় ৬৫ সালে। ৯৭ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৯৮ থেকে ২০০১ পর্যন্ত প্রতিমন্ত্রী ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ে। আওয়ামী লীগের গত শাসনামলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সাল ক্ষমতায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনৈতিক মাঠে চলছে -2 বাস্তবায়নের তোড়জোড়। বন্দী করা হয় শেখ হাসিনাকে। দল ও দেশের এমন দুঃসময়ে আইনজীবীরা অভিহিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আইনে লড়াইয়ে প্রথম সোচ্চার হন যিনি, তিনি অ্যাডভোকেট কামরুল ইসলাম। সে সময় তার মাধ্যমেই শেখ হাসিনা জানান তার অবর্তমানে জিল্লুর রহমান হবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। পুরান ঢাকার ছেলে কামরুল ৬৯-এর ৬ দফা ও ১১ দফা ভিত্তিক গণ আন্দোলনে অবদান রাখেন। জাতীয় চার নেতার অন্যতম AHM কামরুজ্জামানের ছেলে রাজশাহীর সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। ১৯৫৯ সালে রাজশাহীতে জন্ম নেওয়া লিটন প্রথম মেয়র হন ২০০৮-এ। দ্বিতীয় দফায় আবারও মেয়র নির্বাচিত হন ২০১৮-তে। বর্তমানে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। শুক্রবার বিকেলে গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক চলাকালে দলীয় সূত্রে জানা যায় এই তিনজনকে সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সামান্য ভুলের খেসারতে দীর্ঘ হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের দুর্ভোগ। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে নামের আংশিক অক্ষরগত ভুলে আটকে আছে ৩০,০০০-এরও বেশি পাসপোর্ট। আবেদন করেও নির্ধারিত সময় মিলছে না ছবি তোলার তারিখ। এমন নানা সমস্যায় পাসপোর্ট নিয়ে দেশের হাজার হাজার মানুষ। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আন্তর্জাতিক মানের পাসপোর্ট গ্রাহকের হাতে তুলে দিতে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। তবে সার্ভার নিয়ে দুর্ভোগ দ্রুতই কেটে যাওয়ার আশ্বাস পাসপোর্ট অধিদপ্তরের। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। একসময়ের মেশিন রিডেবল পাসপোর্ট থেকেই পাসপোর্টের যুগে বাংলাদেশ। গত কয়েক বছরে পাসপোর্ট সেবা দিতে গিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে পাসপোর্ট অধিদপ্তর। যেখানে দাড়ি কমা কিংবা এমডি বা মোহাম্মদের মতো পূর্ণ বা সংক্ষিপ্ত ভুলেও আটকে যাচ্ছে পাসপোর্ট। এর জন্য নতুন করে হচ্ছে পুলিশ রিপোর্ট, কখনো কখনো সংশোধনের জন্য আদালত কর্তৃক হলফনামা। এই সমস্যা সমাধানে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ ছুটে আসছেন আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে। এখন আমরা ভুক্তভোগী। আজকে সকাল ৬টা বাজে আসছি, ৬টা বাজার থেকে বাচ্চারাই খাচ্ছি, ছোট বেবি আছে, এখন পর্যন্ত হাঁটতাছি। আমাদের ভোটার আইডি কার্ডের একটা অক্ষর ভুল, সেটা সংশোধন করার জন্য অনেক লং টাইম চাচ্ছে আমার কাছে। তার উপর নতুন করে যুক্ত হয়েছে সার্ভার জটিলতা। একটি সার্ভারেই জাতীয় পরিচয়পত্র, এমআরপি ও পাসপোর্টের তথ্য সংরক্ষণ থাকায় মাঝে মাঝে বন্ধ হচ্ছে গ্রাহকের আবেদন জমা নেওয়া। কয়েক সপ্তাহ ঘুরেও মিলছে না ছবি তোলার নির্ধারিত তারিখ। যারাও তারিখ পাচ্ছেন ১.৫ থেকে ২ মাস পর। এছাড়া সময় মতো পাসপোর্ট না পাওয়ার অভিযোগ তো রয়েছেই। সপ্তাহে আসতেছি, কিন্তু ওনারা বলতেছে যে আপনার মেসেজ যাবে, কিন্তু আবার পরবর্তী সপ্তাহে আসতেছি, আবার বলতেছে হ্যাঁ মেসেজ যাবে আপনার। 10টা থেকে 12টার মধ্যে সার্ভার ডাউন থাকে, আমরা ফর্ম ফিল আপ ঠিক মতো করতে পারছি না। সাধারণ জনগণ যারা আসছে তারাও ঘুরে ফিরে চলে গেছে, তাদেরও ভোগান্তি। আমরা যারা ব্যবসা করি তারা আমাদেরও একটা সমস্যা। এমন অবস্থায় পাসপোর্ট অধিদপ্তর বলছে নামের ভুলেই পাসপোর্টের জটিলতার প্রধান কারণ। তবে এই সমস্যার সমাধানে আরো সময় চায় অধিদপ্তর। মহাপরিচালক বলছেন চাপ বাড়ায় মাঝে মধ্যেই গতি হারাচ্ছে সার্ভার। মোহাম্মদ বিসর্গ আর মোহাম্মদ পুরা লেখা ময় বিসর্গ দুটো এক ব্যক্তি নয়, একই নাম নয়। এটা আপনার কাছে ছোটোখাটো মনে হইতে হইতে পারে, বাট আমরা এতদিন চলে আসছিলাম। বাট হাওয়াবার এটার জন্য মানুষের একটু ভোগান্তি হচ্ছে। বাট আমি তারপরও মনে করি একটু ভোগান্তি হইলেও এই কাজটা সবাই করে নেওয়া উচিত। আমরা চেষ্টা করতেছি সব ধরনের। ভেরিডস তারা বলতেছে, যারা আমাদেরকে সার্ভার মেনটেন করতেছে তারা বলতেছে তাদের এটা র্যাম্প আপ পিরিয়ড। তো এখন কোভিডের পরে বেশি চাপ আসছে, ওরা ভেরিডস তাদের বলছে আমরা র্যাম্প আপ পিরিয়ড, এর মাঝে মাঝে সমস্যা, বাট তারা অ্যাড্রেস করে এগুলো। 2020 সালের 22 জানুয়ারিতে দেশে শুরু হওয়া পাসপোর্ট কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় 12 লাখ গ্রাহক পেয়েছে এই সেবা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কেবল পানি সরবরাহ না থাকায় চট্টগ্রামে গত 28 বছর ধরে কর্ণফুলী আবাসিক প্রকল্পে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে আছে। এর মধ্যে 519 জন গ্রাহকের জমা রয়েছে 800 কোটি টাকারও বেশি। পানি সংকট সহ নানা জটিলতায় কোনো স্থাপনাই উঠতে পারেনি এখানে। অথচ নগরীর ওপর চাপ কমাতে সিডিএর প্রথম আবাসিক প্রকল্প ছিল এটি। তবে ভান্ডালজুড়ি প্রকল্প থেকে পানি সরবরাহের আশ্বাস দিয়েছে ওয়াসা। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
ঘন জঙ্গলে রূপ নেওয়া কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এই জমিতে প্রথম আবাসিক প্রকল্প তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রায় 51 একর জায়গার উপর গড়ে ওঠা এই প্রকল্পে আবাসন ব্যবস্থার পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বাজার, বিপণী বিতান স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। 1994 সালে গ্রাহকেরা প্লট বুঝে নিল, শুধুমাত্র পানি সরবরাহ না থাকায় এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রূপ নেয়। আজ পর্যন্ত আমরা পানি পাইনি, যার কারণে আমরা এখানে ঘর করতে পারতেছি না। সিডিএ এবং ওয়াসারের রশি টানাটানির মাঝখানে আমাদের দিন কেটে যাচ্ছে। দুযুগের বেশি সময় ধরে এই প্রকল্পে পরিকল্পিত আবাসন ব্যবস্থা করে তুলতে সংগ্রাম চালিয়ে আসছে প্লট মালিকেরা। তবে আশার আলো দেখছেন ওয়াসার ভান্ডালজুড়ি পানি প্রকল্প নিয়ে। কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের এই প্রকল্প থেকে এই আবাসিকে পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসাকে চিঠি দিয়েছে গ্রাহকেরা। আমরা সিডিএর কাছে গিয়েছি, ওয়াসার কাছে গিয়েছি, কেউ আমাদের কথা শুনতেছে না, আমাদেরকে পানি দিচ্ছে না। প্রকল্পটা যদি হয় শহরের চাপটা কমে যাবে, 5 লক্ষ মানুষের আবাসন হবে। অবশ্য ভান্ডালজুড়ি প্রকল্পের পানি কর্ণফুলী আবাসিকে সরবরাহের নিশ্চিতের কথা জানালেন ওয়াসা এমডি। আর পানি সংযোগ পেলে অন্তত 6 তলা ভবনের প্ল্যান অনুমোদন দেওয়ার কথা বলছে সিডিএ। আমরা এটা ইনক্লুড আমার মধ্যে ছিল না যে আমরা এখানে পানি দিতে হবে বা ওনাদের পানির প্রয়োজনীয়তা আছে। আমরা যেসব ইন্ডাস্ট্রি বা ওই এলাকার যে সমস্ত পানির প্রয়োজনীয়তা আছে ওগুলো সার্ভে করে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করেছি। এখানে আর কোনো ধরনের বাধা নাই, মানুষ ঘর করতে পারবে এবং নর্মাল নিয়মে বিধান অনুযায়ী হাইটটা পাবে, যতটুকু মানে রাস্তার উইথ এবং জায়গার এরিয়া হিসেবে যে হাইটটা পাওয়ার কথা সেটা পাবে। আর পানিটা গেলে মোটামুটি এখানে কিন্তু প্রচুর আবাসন হওয়ার সম্ভাবনা আছে। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 6টির বেশি আবাসিক প্রকল্প হাতে নিলেও নানা জটিলতার কারণে কল্পলোক আবাসিক ছাড়া আর কোনো প্রকল্পে আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। শহরের উপর থেকে জনসংখ্যার চাপ কমাতে শহরতলি কেন্দ্রিক আবাসন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। এতে যেমন শহরের উপর থেকে চাপ কমে, ঠিক তেমনি নাগরিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা যায়। পানি সংকট সহ বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হলে এই প্রস্তাবিত কর্ণফুলী প্রকল্পে অন্তত 5 লাখ লোকের আবাসন সমস্যার সমাধান সম্ভব। কর্ণফুলী নদীর তীরবর্তী প্রস্তাবিত আবাসিক প্রকল্প থেকে কমল দে, সময় সংবাদ। বর্তমান সরকার সমালোচনা গ্রহণ করার সংস্কৃতি লালন করে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, লেখক ও সমালোচকদের কাজ দায়িত্বশীলদের ভুল ধরিয়ে দেয়া, তাহলেই দেশের বহুমাত্রিক উন্নয়ন হবে। বিকেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। যারা প্রতিনিয়ত সরকারের সমালোচনা করেন এবং সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়, এটি হওয়া প্রয়োজন, এটি থাকা প্রয়োজন। এটি যদি না হয় তাহলে সমাজ এগোবে না। এবং যারা দায়িত্বশীল তাদের ভুল ত্রুটি যদি কেউ ধরিয়ে না দেয় তাহলে সেই সমাজ বহুমাত্রিক সমাজ হয় না, সেখানে গণতন্ত্র সংহত হয় না। বুড়িগঙ্গার আদি চ্যানেলকে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 7 কিলোমিটার এলাকা জুড়ে থাকবে নানা নান্দনিক স্থাপনা। প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার চারপাশে নৌপথ চালুরও সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটির। তবে নদী তীরে বিভিন্ন আবাসন এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানের স্থাপনা থাকায় প্রকল্প বাস্তবায়ন চ্যালেঞ্জ দেখছেন নগরবিদরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা 400 বছরের ঐতিহ্য নগরী ঢাকা দখল দূষণে দিনকে দিন জৌলস হারিয়েছে নদী। কাগজে কলমে নদী থাকলেও অস্তিত্ব বিলীন প্রায়, অথচ এই নদীপথ সচল ও পরিবেশ বান্ধব করলে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলা সম্ভব। মৃতপ্রায় বুড়িগঙ্গার 7 কিলোমিটার আদি চ্যানেল উদ্ধারে ইতোমধ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্প এলাকায় ওয়াকওয়ে, পানি প্রবাহ ফেরানো, নদী তীরে হোটেল, রেস্তোরাঁ সহ গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন বহু স্থাপনা। মেয়র বলছেন, নদীর সীমানা নির্ধারণের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন হলে হাতিরঝিলের নান্দনিক রূপ পাবে বুড়িগঙ্গার আদি চ্যানেল। নদীর অববাহিকা তৈরি করতে হবে এবং সেখান থেকে সব দখল মুক্ত করে সেখানে সীমানা প্রাচীর দিতে হবে। এটা হলো আমাদের প্রাথমিক কাজ। দ্বিতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী হলো সেটা নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনা। পুরো এলাকায় দখল ও দূষণে বিপর্যস্ত, তাই প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষকে সাহসী হওয়ার তাগিদ নগরবিদদের। যে ঢাকাকে ঢেলে সাজানো হবে সেটা একটা বড় বাস্তবায়ন এটাতে হতে পারে। এখন আদি বুড়িগঙ্গার চ্যানেল নিয়ে কাজ করা কিন্তু অনেক
অনেক প্রতিবন্ধকতা আছে। মূল প্রতিবন্ধকতা হচ্ছে যে যেহেতু ইতিমধ্যে অনেক স্থাপনা হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে অবৈধ দখলের কারণে সেই মূল চ্যানেলটা খুঁজে পাওয়াটাই মুশকিল। বুড়িগঙ্গার মৃতপ্রায় আদি চ্যানেলকে সচল করে নদী প্রবাহ ফিরিয়ে এনে ঢাকার চারপাশে সুলভ যোগাযোগ ব্যবস্থা করার পাশাপাশি দীর্ঘ 7 কিলোমিটার এলাকায় যে নান্দনিক স্থাপনা করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তা বাস্তবায়নে বড় বাধা হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অর্থের যোগান, এমনটাই বলছেন নগর সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী নদীর মাঝে চর জেগে ওঠায় মারাত্মক হুমকির মুখে অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দর চ্যানেলের উজানে শাহ আমানত সেতুর পিলার ঘিরে ভেসে উঠেছে অন্তত 5 থেকে 6টি ছোট বড় চর। নদী রক্ষা কমিটি বলছে, অপরিকল্পিতভাবে দ্বিতীয় সেতু নির্মাণের কারণেই নদীটির এমন মরণ দশা। চরজাগ অব্যাহত থাকলে অচল হয়ে যেতে পারে বন্দর চ্যানেল, এমন আশঙ্কাও সংশ্লিষ্টদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরের অস্তিত্ব নির্ভরশীল কর্ণফুলী নদীর উপর। সেই নদীর মাঝখানে শাহ আমানত সেতুর নিচে জেগে উঠেছে চর। পলিথিনের স্তূপ আর বালির সমন্বয়ে ভেসে ওঠা চরের কারণে সংকটের মুখে বন্দর। সেতুর পিলার ঘেঁষে বন্দর চ্যানেলের উজানেও এরকম অন্তত 5 থেকে 6টি ছোট বড় চর জেগেছে। রাস্তার কিনার পর্যন্ত নদী ছিল, এখন তো পুরাটা বরট হয়ে গেছে। বরট তো ওখানে পর্যন্ত বরট, মাঝের ব্রিজের তম পর্যন্ত। পয়সা দিয়ে অনেক মেগা প্রকল্প বানাতে পারবো, কিন্তু পয়সা দিয়ে আরেকটা কর্ণফুলী নদী বানাতে পারবো না। তো এই কর্ণফুলীর যদি মৃত হয়ে যায়, চট্টগ্রাম বন্দর যেমন মৃত হয়ে যাবে এবং পাশাপাশি এই শহরটাও মৃত হয়ে যাবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয় এই কর্ণফুলী নদীর বন্দর চ্যানেল দিয়ে। নদী রক্ষা কমিটি বলছে, অপরিকল্পিতভাবে পিলার দিয়ে দ্বিতীয় শাহ আমানত সেতু নির্মাণের কারণেই হুমকির মুখে সম্ভাবনাময় কর্ণফুলী নদী। 2014 সালে যে কর্ণফুলী ছিল, এখন 2021 সালে এসে কর্ণফুলী অর্ধেকে ভরাট হয়ে গেছে। তো এটা হলো কর্ণফুলীর জন্য, সারা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। নগরীর 36টি খাল দিয়ে প্রতিনিয়ত পড়ছে 5000 মেট্রিক টন বর্জ্য। পাশাপাশি নদীর কুল ভরাট করে 2000-এর বেশি অবৈধ দখলদার নদীকে সংকুচিত করছে। তবে সবচেয়ে বেশি দায়ী করা হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের দীর্ঘ সূত্রিতাকে। তবে বন্দর বলছে, দ্রুতগতিতে এগুচ্ছে কাজ। আমাদের এই পর্যন্ত প্রায় 59% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা আশা করছি আগামী মার্চ 2022-এর মধ্যে পুরো কাজটা শেষ হবে। নদী ও খাল রক্ষা আন্দোলনের এক জরিপ বলছে, নদীর উত্তর পারে 476 মিটার ভরাট হয়ে গেছে গত 7 বছরে, আর তলদেশ ভরে গেছে 20%। অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের অস্তিত্ব নির্ভর করে যে কর্ণফুলী নদীর উপর। সে কর্ণফুলী নদী এখন দখল, দূষণ আর এভাবে চরজগে বিপর্যয়ের মুখে। এতে করে অচিরেই হুমকির মুখে পড়বে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বস্তিবাসীদের জন্য ভ্যাকসিন কার্যক্রমের শেষ দিনেও টিকা নিয়েছেন নিম্ন আয়ের মানুষ। ছুটির দিন থাকায় বিভিন্ন কাজের কারণে যারা গত 2 দিন আসতে পারেননি, তারা ভিড় করেন এদিন। স্বাস্থ্য বিভাগ বলছে, আগামী সপ্তাহ থেকে আবারও শুরু হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য ভ্যাকসিনেশন কার্যক্রম। তোহা খান তামিমের রিপোর্ট। শুক্রবার ছুটির দিনে টিকা কার্যক্রম চালু থাকায় রাজধানীর কড়াইল বস্তিতে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। গত দিনগুলোতে নানা ব্যস্ততায় যারা টিকা নিতে পারেননি, শেষ দিনে বিভিন্ন বুথে আসেন করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ কেন্দ্রে নিয়ে গেলে স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিক নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করছেন। মোট 11টি কেন্দ্রে 24টি বুথের মাধ্যমে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি জীবনে তো কল্পনা করি না যে আমার করোনা হবে কিনা, তাই আল্লাহর হুকুম মতন টিকা আছে, আমি সেজন্য দিয়ে দিলাম। আর আমার জন্য মনে হয় ইজি হয়েছে, কারণ আমার বাসার আশেপাশে আমি দিতে পারছি। টিকাটা দিয়েই নেই, যেহেতু এভাবে হাতের নাগালে পাইতেছি, আর সময়টাও ভালো একটা সময়, শুক্রবার ছুটির দিন। স্বাস্থ্য বিভাগ কড়াইল বস্তিকে কেন্দ্র করে বিশেষ কার্যক্রম পরিচালনা করলেও আসছে মঙ্গলবার থেকে রাজধানীর 2 সিটির নিম্ন আয়ের মানুষদের জন্য আবারও শুরু হবে ভ্যাকসিনেশন কার্যক্রম। এই ধারাবাহিকতায় দ্বিতীয় ডোজের কাজও শুরু হবে 2 মাস পরে। তখন এই প্রথম ডোজের টিকা যারা নিয়েছেন তারা দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন। আগামী সপ্তাহে ঢাকা শহরের অন্য নিম্ন আয়ের মানুষেরা যেখানে থাকেন, অন্য বস্তিগুলা, সেখানেও আমরা টিকার ব্যবস্থা করে ফেলব। শুরু থেকে করোনা নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা না গেলেও ঘরের কাছে টিকা পেয়ে উচ্ছ্বসিত নিম্ন আয়ের মানুষজন।
বিশেষজ্ঞরা বলছেন খুব শীঘ্রই ঢাকাসহ সারা দেশে বিশেষায়িত এমন কার্যক্রম চালু হলে দেশে কোভিড-19 সংক্রমণ পরিস্থিতি শূন্যের কোটায় নামানো সম্ভব। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 4 যুগ পেরিয়ে গেল, খাগড়াছড়ির বেশিরভাগ পাহাড়ি সড়কে এখনও নির্মাণ হয়নি কোনো পাকা সেতু। 80-র দশকে নির্মিত বেইলি সেতুতে পারাপার হচ্ছেন স্থানীয়রা, আর এতে প্রায়ই ব্রিজ ভেঙে বন্ধ হয়ে যায় যোগাযোগ, ঘটে দুর্ঘটনাও। আর এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিকদের। সংকট সমাধানে পর্যায়ক্রমে বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি সড়কের বেইলি ব্রিজ ভেঙে এখন হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। পর্যটন ও কৃষির বিকাশের সাথে সাথে খাগড়াছড়ির পাহাড়ি সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। এই বেইলি ব্রিজগুলো দিয়ে চলাচলের সময় বহন করা যায় না 5 মেট্রিক টনের বেশি মালামাল, কিন্তু পাহাড় থেকে কাঠ সহ বিভিন্ন ভারী মালামাল বহন করায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজন নিয়ে যাতায়াতে বাধ্য হচ্ছেন চালক ও শ্রমিকরা। এতে অনেক সময় বেইলি সেতু ভেঙে দুর্ঘটনা ঘটে, বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। এ অবস্থায় বেইলি সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভারী যানবাহন গাড়ি চললে ব্রিজ জুলাইয়ের নিচে দিয়ে পড়ে যায়। ব্রিজে লেখা আছে 5 টন ধারণ ক্ষমতা, আমাদের খালি গাড়ি ওয়েটে 9 টন, তাহলে আমরা কিভাবে চলাচল করবো? আমাদের অবস্থান থেকে এক্সিএমের সাথে কথা বলেছি, আমাদের এমপি মহোদয় বিভিন্নভাবে কথা বলেছেন। কেন এই ব্রিজগুলো হচ্ছে না সেটা আমরা জানি না। আমরা আশা করেছিলাম এই ব্রিজগুলো আরো অনেক আগে হয়ে যাবে। এরই মধ্যে বেইলি সেতুগুলোতে পাকা সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বেইলি সড়কগুলা, বেইলি ব্রিজগুলা পাকা সেতুতে উন্নীত করার জন্য প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে প্রকল্পটা মন্ত্রণালয়ে রয়েছে। আশা করি আমরা আগামী 1 বছরের মধ্যে প্রকল্প পাস হবে এবং কার্যক্রম শুরু হবে। 80-র দশকে নির্মিত খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর সংখ্যা 10টি। সময় সংবাদ, খাগড়াছড়ি। 1 দশক আগেই সৈয়দপুরে তৈরি হতো ট্রেনের কোচ আর হাজার হাজার যন্ত্রপাতি। উপমহাদেশের সবচেয়ে বড় এই রেল কারখানাটি এখন বন্ধের পথে। লোকবলের সংকট, বাজেট ঘাটতি আর প্রয়োজনীয় কাঁচামালের অভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে হাজারো যন্ত্রের উৎপাদন। আর যে কারণে ভারী হচ্ছে লোকসানের পাল্লাও। সৈয়দপুর রেল কারখানা ঘুরে এসে এসআল মামুনের ক্যামেরায় নাজমুস সালেহ রিপোর্ট। 1870 সালে স্বনির্ভর রেল ব্যবস্থা গড়তে 110 একর জমিতে সৈয়দপুরে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের বৃহৎ রেল কারখানা। 1992 সাল পর্যন্ত সেখানে তৈরি হতো 12,000 রকম যন্ত্রাংশ আর ট্রেনের কোচ। 80% লোকবল ঘাটতি নিয়ে টিকে থাকা কারখানাটি এখন বগি মেরামতের সক্ষমতাও হারাতে বসেছে। একসময় বাংলাদেশ রেলওয়ের চাহিদার পাশাপাশি বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান চাহিদা মেটানোর চেষ্টা করতাম। এখন আমাদের নিজস্ব চাহিদা মেটাতে আমরা অনেক হিমশিম খাচ্ছি। জনবল এখন যার থাকার কথা তার চেয়ে 1 ফুট আছে। ভিন্ন ভিন্ন যন্ত্রপাতি উৎপাদনের জন্য রয়েছে 11টি ছোট কারখানা। লোকবলের অভাবে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে 3টি উপশপ। দীর্ঘদিন পড়ে থাকার কারণে স্থায়ীভাবে অকেজো হওয়ার পথে কয়েক হাজার কোটি টাকার মেশিনপত্র। লোকবলের অভাবে এই সেকশনটাই বন্ধ বলা যায়। এমন এক সময় আসবে যে কারখানার পুরাটাই বসে যাবে, কোনো উৎপাদনই হবে না। প্রতি বছর 60% বাজেট ঘাটতি আর কাঁচামালের অভাবে চাহিদার 5% যন্ত্রপাতি উৎপাদন সম্ভব হয় না এখানে। আমার কাজের প্রধান সংকটগুলো হলো আমার কাঁচামাল। 125 বছর আগের মেশিন আছে, জনবল সংকটের কারণে ম্যাক্সিমাম মেশিনই বসে আছে। পুরাতন লোক না থাকলে নতুন লোকগুলো এসে আজকে এই মেশিনগুলো কিভাবে চালাবে? এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে কারখানা। অথচ প্রতি বছর অন্তত 200 কোটি টাকার যন্ত্রাংশ কিনতে হয় বিদেশ থেকে। ম্যাটেরিয়াল, দক্ষ জনবল, পর্যাপ্ত বাজেট এবং অবকাঠামোগত উন্নয়ন করা গেলে দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে, পাশাপাশি আরও তার সক্ষমতা বৃদ্ধি পাবে। একই রকম অবস্থা পার্বতীপুরের লোকোমোটিভ ও পাহাড়তলির কোচ কারখানার। লোকবলের অভাবে এভাবেই সবগুলো মেশিন স্থবির হয়ে পড়ে আছে। যদি দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ না নেওয়া হয় তাহলে সৈয়দপুর রেল কারখানা স্থায়ীভাবে বন্ধের আশঙ্কা করছেন রেল কর্মকর্তারা। সৈয়দপুর রেল কারখানা থেকে নাজমুস সালেহী, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়।
Regal dressing table, elegant shop design, a perfect lacquer finishing. Regal furniture, furnish your dream. প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকের আগমনে হাসি ফুটেছে দ্বীপের 10,500 বাসিন্দার। তাদের প্রত্যাশা চাঙ্গা হবে পর্যটন ব্যবসা, দূর হবে তাদের আর্থিক অনটন। তবে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সকল জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দা হাফেজুল্লাহ পেশায় একজন ডাব বিক্রেতা। পর্যটকদের কাছে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু দীর্ঘ প্রায় 8 মাস সেন্ট মার্টিনে আসেনি কোনো পর্যটক। এতে নানা কষ্টে দিন পার করতে হয়েছে তার। এখন দ্বীপে পর্যটক আগমনে মুখে হাসি ফুটেছে তার। আমরা অনেক ভালো হয়েছি এখানে পর্যটক আসার কারণে, আমরা বেচা কিনা ভালো করতে পারছি। দ্বীপের আরেক বাসিন্দা মোহাম্মদ ইসমাইল পেশায় একজন ইজি বাইক চালক। দ্বীপে পর্যটক আগমনে তিনিও খুশি। এখন যা আসাতে আমরা 1000 উপর পাই, অন্য সিজনে আমরা 100 টাকাও পাইতাম না। শুধু হাফেজুল্লাহ বা ইসমাইল নন, টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবার পর প্রাণ ফিরেছে দ্বীপের বাসিন্দাদের। কর্মচাঞ্চল্য এসেছে পর্যটন নির্ভর সব ব্যবসায়ী। আগের চেয়ে এখন আমাদের একটু দিনকাল এখন ভালো যাবে। টুরিস্টকে যেটুকু পারি কম প্রাইসে খাওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করি। তবে দ্রুত টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ীরা। সব দিক দিয়ে মিলে সেন্ট মার্টিনের মানুষ অতি কষ্টে ছিল, অন্যান্য জাহাজগুলি চালু হলে সেন্ট মার্টিনের ভবিষ্যৎ আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর জনপ্রতিনিধি জানালেন, যেটি সমস্যায় বিলম্বে দ্বীপে পর্যটকের আগমন হলেও দারুণ খুশি সবাই। আমি আনন্দিত বিদায়, আমি নিজেই তাদেরকে সম্মানিত পর্যটক বৃন্দকে স্বাগতম জানিয়ে আমি ফুল দিয়ে বরণ করে নিয়েছি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ রয়েছে শতাধিক, যেখানে রাত্রি যাপন করতে পারেন 2000-এর মতো পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, কক্সবাজার। এদিকে লোকে লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ছুটির দিনে দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজারো ভ্রমণ পিপাসু। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমের শুরুতেই পর্যটকের এমন ভিড় পর্যটন ব্যবসায় চাঙ্গা ভাবের ইঙ্গিত দিচ্ছে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন সঙ্গে যুক্ত হয়েছে শীত মৌসুম। হালকা শীত পড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের ভিড় বাড়ছে সৈকত শহর কক্সবাজারে। বালিয়াড়ি পেরিয়ে সাগর তীর, দলে দলে সৈকতে নামছে মানুষ। কেউ পরিবার পরিজন নিয়ে, আবার কেউ কেউ প্রিয়জনকে সঙ্গে করে। সবার উদ্দেশ্য সাগর জলে গা ভাসানো। সমুদ্রে আসতে ভালো লাগে, অনেক স্ট্রেস লাইফ থাকে সব সময়, তো এখানে আসলে একটু রিলিফ ফিল করি, এর জন্যই আসা। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আমার বাচ্চারা খুব এনজয় করতেছে এখানে। অনেক এনজয় করতেছি, আর সবচেয়ে বড় কথা যেটা যে আজকে একটা আনন্দময় পরিবেশের মতন আমার মনে হচ্ছে। অনেক সুন্দর পানি, আমি খেলতে ভালো লাগে। ভ্রমণ পিপাসুদের চাপ বাড়ায় বেচা বিক্রিও বেশ ভালো হচ্ছে সৈকত পাড়ের দোকানগুলোতে। আগামীতে আরও ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। শীত শুরুতে ব্যবসা মোটামুটি আস্তে আস্তে হচ্ছে, আশা করতেছি সামনে মাসে আরও ব্যবসা পাবো। এখন ব্যবসা বিক্রি আমাদের ছেলে ভালো হইতে আল্লাহ দিলে। এছাড়া অনেকেই ভ্যাকসিনের আওতায় আসায় পর্যটকের আগমন আরও বাড়বে বলে আশা হোটেল মালিকদের। ডিসেম্বরে যে ধরনের আমাদের একটা এক্সপেকটেশন ছিল, এখনো পর্যন্ত সেই ধরনের আমরা পাচ্ছি না। আশা করছি এই কয়েকটা দিনের মধ্যে এটার একটা চেঞ্জ আসবে, পর্যটকরা কক্সবাজারকে ঘোরার জন্য এবং দেখার জন্য আসবে। এদিকে গেল 16 নভেম্বর মাত্র একটি জাহাজ দিয়ে চালু হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ। শনিবার থেকে এই নৌ রুটে চলাচল করবে আরও 4টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টেলিস্কোপের মাধ্যমে 580 বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণের আংশিক পর্যবেক্ষণ করল চট্টগ্রামের শিশু কিশোররা। শুক্রবার সন্ধ্যায় নগরের চিটাগাং গ্রামার স্কুলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এ আয়োজন করে। শিশুদের মহাকাশ নিয়ে বিজ্ঞান মনস্ক মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজন। নুরুজ্জামান আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। 5 বছর বয়সী আব্দুল্লাহর অনুসন্ধিৎসু চোখ অবাক বিস্ময়ে দেখছে 580 বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ।
আব্দুল্লার মতো অদম্য মনের শিশু কিশোরদের জন্য শুক্রবার টেলিস্কোপের মাধ্যমে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ সহ মহাকাশ দেখার সুযোগ তৈরি করে দেয় বিজ্ঞান জাদুঘর। বিশাল দিগন্তের এই অপরূপ দৃশ্য দেখতে পেয়ে উচ্ছ্বসিত শিশু কিশোররা। টেলিস্কোপে ফার্স্ট টাইম দেখলাম, অনেক এক্সাইটিং লেগেছিল, অনেক ভালো লাগলো, অ্যাটলিস্ট ইচ্ছাটা পূরণ হলো। শিশুদের মহাকাশ নিয়ে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতেই চট্টগ্রামে এই আয়োজন বলে জানান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ক্রিয়েটর। আকাশের দিকে তাকিয়ে মানে আর কি যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে, এই জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। অভিভাবকরা বলছেন এ ধরনের উদ্যোগে শিশু কিশোরদের সৃজনশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। খুবই প্রশংসার যোগ্য, খুবই ভালো ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য। আয়োজনে টেলিস্কোপের মাধ্যমে বলয় সহ বিভিন্ন গ্রহ ও মহাকাশে নক্ষত্র পর্যবেক্ষণ করে শিশু কিশোররা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অকৃত্রিম, যা কোনো অপশক্তি বিনষ্ট করতে পারবে না। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্টজনরা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহায়তা ও আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের স্বীকৃতি আদায় ইন্দিরা গান্ধীর অবদানকে স্মরণ করেন তারা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বলছে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে একটি গোষ্ঠী দেশবিরোধী চক্রান্ত করছে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা গোবিন্দ প্রামাণিক বলেন, গুটি কয়েক মানুষের অপরাধের জন্য পুরো সম্প্রদায়কে দোষারোপ করা ভুল। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দমনের আহ্বান জানান। এই দেশের বসবাস করছে হাজার বছর ধরে এবং আমাদের সমস্যা আছে। পৃথিবীর সমস্ত মানুষের বৃহত্তর জনগোষ্ঠী যারা মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু সবই সন্ত্রাসী না, সবাই খারাপ না। গুটি কয়েক লোক, আমরা আগেও বলেছি যে সামান্য 2-4 জন দুষ্ট লোকের কারণে সমগ্র সমাজকে, সমগ্র দেশকে আমরা বিতর্কিত করে তুলতে পারি না, এবং সেটা করলে পরে এটা আমাদের ক্ষতির কারণ হবে। আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি 7 দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কে প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী পুরুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, জিউস পুকুরটি 6টি ভুয়া দলিলের মাধ্যমে বহু বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। শত কোটি টাকা মূল্যের এই দেবোত্তর সম্পত্তি উদ্ধারে গত কয়েক বছর ধরে নানা আন্দোলন কর্মসূচিও চালিয়ে আসছেন তারা। এই অবস্থায় আগামী 7 দিনের মধ্যে তাদের দেবোত্তর সম্পত্তির অবৈধ দখল ছেড়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।